সরি। আচ্ছা, এই কয়দিন আমি পড়াতে পারিনি, এই কয়দিন ফিজিক্সই পড়ার কথা ছিল একদিন, সেজন্য আজকে ফিজিক্সই পড়াই। আমার শরীর খারাপ ছিল, লিখেছিলাম আমি আমাদের গ্রুপে। তো ফিজিক্স আমি একদম লাস্টে কি পড়িয়েছে সেটা আগে বলো দেখি আমাকে, লাস্ট কি পড়া হয়েছিল? আচ্ছা, হেলানো তরল বরাবর শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ। ঠিক আছে। আচ্ছা, নিক্ষিপ্ত বস্তুটা কি হবে? নিক্ষিপ্ত বস্তুর সব জায়গায় হাফ এম ইউ স্কয়ার হয়েছে তোমার? আসেনি এটা? করতেছিলাম, হ্যাঁ তারপর করিনি। মানে এ বি সি তিনটাতে হাফ এম ইউজ করে হবে। হ্যাঁ, তুমি যেহেতু আচ্ছা, ইউ বেগে নিক্ষেপ করেছো, ইউ বেগে যেহেতু নিক্ষেপ করেছো, তাহলে ইউ বেগে নিক্ষেপ করলে তোমার যে বিন্দু থেকে নিক্ষেপ করেছো সেখানে হলো হাফ এম ইউ স্কয়ার, তাহলে বাকি জায়গাগুলোতেও ওইটাই আসতে হবে। বুঝছো? এখন তুমি যেখান থেকে নিক্ষেপ করলে সেটাকে যদি এ, তারপরে ভূমি থেকে এক্স উচ্চতায় যদি ধরে নাও বি, আর তুমি সর্বাধিক উচ্চতাকে যদি ধরে নাও সি ধরতে পারো তুমি, সর্বাধিক উচ্চতা যেটা, তাহলেও হবে। বা তাই ধরতে পারো, সর্বাধিক উচ্চতা সি, তারপরে সর্বাধিক উচ্চতা আর ভূমির মাঝামাঝি কোনো জায়গা হলো বি। ঠিক আছে। জি স্যার। তো এখন আমরা যদি সরল দোলকের ক্ষেত্রে, ভাইয়া, হ্যাঁ বলো। আপনি যে লাস্ট ক্লাস ই কে ইজিক্যাল টু হাফ এম বি স্কোয়ার এম এর পর বি এর কি মানটা বসাইছিলেন? ভি স্কোয়ারের মান বসিয়েছিলাম ডিরেক্ট এম এর পরে। ভাইয়া এটা তো রেকর্ডে দেখায়নি। আহ, কেন আমি যে বসালাম? ভাইয়া রেকর্ডে দেখায়নি বি স্কোয়ারের মানটা। মানে কোন লাইন সেটা, মানে কার জন্য, হেলানো তলের ক্ষেত্রে? ওই যে বি বিন্দুতে ধরবো, ভূমি থেকে বি বিন্দু যে লাস্টেরটা। মানে হেলানো তলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা হলো তোমার এ, নিচেরটা সি ধরেছে না নিচেরটা বি ধরেছে? ভাইয়া নিচেরটা সি ধরছেন, উপরেরটা এ ধরছে। আর এই মাঝখানে বি ধরেছে। জি। আচ্ছা, তাহলে এটার আমি এই টোটালটা হলো এইচ, মানে ধরে নিয়েছিলাম, আর এইটুকু দেওয়া ছিল, এ থেকে সি পর্যন্ত এটা দেওয়া ছিল সি, এ থেকে সি পর্যন্ত দেওয়া ছিল এস, এটা হলো থেটা। তাহলে পিথাগোরাস বলছে ত্রিকোণমিতি দিয়ে এইচ সমান এস ইন্টু সাইন থেটা বের করে নিয়েছিলাম। আর আমি ধরে নিয়েছিলাম যে এই বি বিন্দুটা ভূমি থেকে এক্স উচ্চতায় আছে, তাহলে এটা যেহেতু এক্স, তাহলে এ বিন্দু থেকে এটা এইচ মাইনাস এক্স। তাহলে বি বিন্দুতে গতিশক্তি আছে, বিভব শক্তি আছে, তাহলে বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান এমজি এক্স, আর গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। তার মানে হাফ এম ভি স্কোয়ার কত? ইউ স্কোয়ার প্লাস 2g এইচ মাইনাস এক্স। তার মানে হাফ এম ইউ স্কোয়ার হলো 0 প্লাস 2g এইচ মাইনাস এক্স। এবার যে হাফ এম যদি গুণ করে দাও তাহলে এম জি এইচ মাইনাস এক্স হয়। তাহলে এবার আমি যদি দুটো যোগ করি ই টোটাল, তাহলে এম জি এক্স প্লাস এম জি এইচ মাইনাস এক্স, এম জি যদি গুণ করি এক্স প্লাস এইচ মাইনাস এক্স, এক্স এক্স কাটা, এম জি এইচ, তার মানে এম জি এস সাইন থেটা। বুঝছো?
ঠিক আছে, কই গেল সে? জি জি ভাই। আচ্ছা, তাহলে এটা হলো তোমার মানে এটা ছিল হচ্ছে হেলানো তলের ক্ষেত্রে তোমার ইয়ে বের করার জন্য। হেলানো তলের ক্ষেত্রে তোমার হচ্ছে শক্তি নির্দেশ সূত্র মেনে চলে কিনা সেটা বের করার সিস্টেম। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্র মেনে চলে কিনা সেটা শিখবো। সেটা হলো, আচ্ছা 1 মিনিট দ্বারা আমি একটু কলমটা নিয়ে আসি, কলম শেষ হয়ে গেছে। হবে তোমাদের অষ্টম অধ্যায়, কিন্তু এখানেও আবার সরল দোলকের এই নিত্যতা সূত্র মেনে চলে কিনা এটার প্রমাণ আসে। আচ্ছা আচ্ছা, এটা কয় নম্বর বলো তো? মানে নিত্যতা সূত্রের প্রমাণ এটা কয় নম্বর? 3, 4? সবাই কি ইয়ে করেছো? নিক্ষিপ্ত বস্তুরটা কি পারছো? ½ m u² সব বিন্দুতে? কই বলে না তো, সবাই কি পারছো না করোইনি? স্যার আমি হুম, করিনি। করনি কেন? এই 2 দিন এমনিই পড়া হয়নি, আমি পড়াতে পারিনি, করনি কেন? স্যার এই তুমি জন্যই তো মা- করা হয়নি। হ্যাঁ বুঝছে, তোমরাও ছুটি কাটিয়েছ। আচ্ছা, এটাই নাকি? বলো মালি, হ্যাঁ ছুটি কাটিয়েছ? জি স্যার। আচ্ছা, হুম, পরীক্ষা ছিল, আচ্ছা ঠিক আছে, যাই হলো। ভাই তোমরা আপনার পারবা না? আপনার পড়া থাকলে মনে হয় ভাই পড়ালেখা, আপনি না থাকলে হ্যাঁ, পড়ালেখা হয় না। আচ্ছা, আমার একটু অসুস্থ থাকলে আমি কি করবো বলো? ভাই না স্যার সব করতে হবে না আপনার। ক্ষেত্রে কি ½ m u² আসবে? হ্যাঁ, ½ m u² আসবে 3 ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে সরল দোলকের একটু সংক্ষিপ্ত বর্ণনাটা আমরা একটু দেখে নেই, যদিও এটা ডিটেইলস বর্ণনা আমাদের ইয়েতে পড়া হবে, মানে হলো আহ কি বলবো, তোমাদের হচ্ছে অষ্টম অধ্যায়ে পড়া হবে। তো তোমরা একটু এটা সংক্ষেপে লিখে নাও যে অ্যাকচুয়ালি সরল দোলক কি। দাঁড়াও আমি সংজ্ঞাটা একটু লিখে দিই, দরকার আছে লেখার। হ্যাঁ, একটি একটি ভারী আহ ভারী গোলককে, আচ্ছা ভারী বস্তু কণাই লিখি, বস্তু কণাকে ওজনহীন, নমনীয় ও অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে যদি এটি ঘর্ষণ এড়িয়ে উল্লম্ব তলে স্বাধীনভাবে
একটি উল্লম্ব তলে স্বাধীনভাবে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলে। আচ্ছা, আমরা কোনোদিনই এই যে তোমার বস্তু কণা হিসেবে অন্য কোনো কি মানে গোলক বাদে অন্য কোনো বস্তু নিয়ে সরল দোলক তৈরি করব না। তাই এখানে বস্তু কণা কেটে দিয়ে গোলকই লেখো। একটি ভারী গোলককে ওজনহীন, নমনীয় ও অপসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে যদি এটি প্রথম লাইন কিন্তু দোলক লিখছেন। না, গোলক গোলক একটি ভারী গোলককে গোলককে ওজন, হ্যাঁ এটা সরল দোলক, সরল দোলক। আচ্ছা, তাহলে মানে যেটাকে বলা হয় সিম্পল পেন্ডুলাম, ইংলিশে হলো সিম্পল পেন্ডুলাম বলে। তার মানে এরকম একটা এখানে একটু ভালো মতো খেয়াল করো, একটি ভারী গোলক মানে এই যে নিচে যেটা ঝুলিয়েছো তুমি, এটা গোলক। এই গোলককে যদি তুমি ওজনহীন, নমনীয়, অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দাও, তার মানে এই যে সুতা, অপ্রসারণশীল সুতা দিয়ে আরেকটু চেঞ্জ করে নাও, সুতা দিয়ে এটা লেখা দরকার, দৃঢ় অবলম্বন থেকে একটি ভারী গোলককে ওজনহীন, নমনীয় ও অপসারণশীল সুতা দিয়ে দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিলে যদি এটি ঘর্ষণ এড়িয়ে একটি উল্লম্ব তলে স্বাধীনভাবে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলে। এটা হলো আমার সেই দৃঢ় অবলম্বন, এই যে উপরে যেটা আঁকিয়েছি, ধরো এটা আমার দৃঢ় অবলম্বন এবি। এবি থেকে আমি একটা সুতা ও সি দ্বারা একটা গোলককে ঝুলিয়ে দিয়েছি। তো এই যে আমি গোলককে ঝুলালাম, এই গোলকের একটা নাম আছে, আর এই গোলকের ব্যাসার্ধ থেকে সুতার দৈর্ঘ্য পর্যন্ত একটা আলাদা নাম আছে। তার আগে আমি বলি, এই যে গোলকটা আমি নিয়েছি, ধরো গোলকের নাম হলো ডি। এই ডি গোলকের সরল দোলকের ক্ষেত্রে নাম হলো বব। এই ডি গোলককে সরল দোলকের ক্ষেত্রে বব বলে। আচ্ছা, গোলকটিকে সরল দোলকের বব বলে। ঠিক আছে। আরেকটা বিষয়, এখানে একটা কথা লেখা আছে, অপ্রসারণশীল সুতা। সুতাটা এমন হবে না যে ওই বব যখন তার ওজন নিচের, মানে ববের ওজন তো নিচের দিকে থাকবে, বব যখন টান দেবে তখন সুতা প্রসারিত হয়ে যাবে, আবার বব যখন খুলে নেওয়া হবে সুতা তখন সংকুচিত হয়ে আগের অবস্থায় ফেরত যাবে, এরকম হবে না। মানে সুতাটা হলো অপ্রসারণশীল সুতা। অপসারণশীল সুতার আমি উদাহরণ তোমাদের দিতে পারি, যেমন তোমরা পাটের যে দড়িগুলা দেখো, দড়িগুলা যদি তোমার পেঁচানো দড়ি না হয়, মানে অনেক বেশি পেঁচায় যদি দড়ি তৈরি না করো, তাহলে ওগুলো সাধারণত অপসারণশীল সুতা হয়। ঠিক আছে। তবে তুমি যদি বলো ইলাস্টিক, ইলাস্টিক দিয়ে যদি তুমি এই সুতা তৈরি করো, তাহলে সেটা আবার প্রসারণশীল, ওইটা সরল দোলকের বৈশিষ্ট্য মেনে চলবে না। তার মানে ইলাস্টিক হওয়া যাবে না, তার মানে তার কোনো স্থিতিস্থাপক ক্ষমতা থাকা যাবে না। এই জন্য বলেছে অপ্রসারণশীল সুতা, তার মানে এই নিচে ডি গোলককে ঝুলাই দিলেও এটার দৈর্ঘ্য বাড়তে পারবে না। আচ্ছা, তো এই গোলকটিকে তো সরল দোলকের বব বলে। বব যেহেতু গোলক, তার মানে এর একটা ব্যাসার্ধ আছে। তোমার এই গোলকের যে ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ মানে গোলকের যে কেন্দ্র, সেই গোলকের কেন্দ্র থেকে এই সুতার ঝুলন বিন্দু পর্যন্ত দৈর্ঘ্যকে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বলে। আচ্ছা, লিখে নাও যে ববের কেন্দ্র, অ্যাকচুয়ালি ভার কেন্দ্র লেখো, মানে যেখানে ওজন ক্রিয়া করবে, ববের ভার কেন্দ্র
হ্যাঁ, থেকে সুতার ঝুলন বিন্দু পর্যন্ত দৈর্ঘ্যকে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য বলে। ঠিক আছে, আমি চিত্র আঁকায় দেখাই দিচ্ছি। আচ্ছা, এখন এই উল্লম্ব তলে দোলন কেন বলা হয়েছে এটা কি বলতে পারবা? মানে এটা কি যখন তোমার একপাশে টেনে ছেড়ে দেব তখন এই দোলনটা কোন বরাবর হবে? মানে এটার যে স্পন্দন হওয়াটা, এই স্পন্দন হওয়াটা কিরকম হবে, উপরে নিচে নাকি ডানে বামে বলো তো? মানে এই দোলক, সরল দোলকের যে সরণটা যে কোনো একপাশে যদি ডানে আমি বামে। টেনেছি, না তাহলে কিন্তু অনুভূমিক তল হয়ে যায়। না, ডানে বামে অ্যাকচুয়ালি না, তোমার দেখে মনে হচ্ছে ডানে বামে, কিন্তু এর সরণটা হবে উপরে নিচে। যেমন দেখো, এখান থেকে ধরো এখানে গেল, এখান থেকে এখানে গেল, আবার এই পাশে গেল, এখান থেকে যে এখানে গেল, এর ফলে তার একটা উচ্চতার পরিবর্তন হলো। এখান থেকে এই পর্যন্ত তার একটা উচ্চতার পরিবর্তন হলো, আবার এখান থেকে এই পর্যন্ত তার একটা উচ্চতার পরিবর্তন হলো। এই জন্য বলা হচ্ছে দোলনটা হলো উল্লম্ব তলে। দেখো, এখান থেকে এই পর্যন্ত তার একটা সরণ হলো, এখান থেকে এই পর্যন্ত তার একটা সরণ হলো। এই সরণটা কোন বরাবর, উপরের দিকে নাকি মানে উল্লম্ব বরাবর না অনুভূমিক বরাবর বলো? উল্লম্ব দিকে। উল্লম্ব দিকে, মানে উপরে, বা উপর থেকে যদি নিচে নামে তাহলে নিচে, তার মানে উল্লম্ব তলে সরণ হয়েছে। আবার বামে চিন্তা করো, একই ঘটনা। সরণ, এটা হলো উল্লম্ব সরণ, এই জন্যই বলেছে উল্লম্ব তলে, যে সরল দোলকটাকে যখন তুলতে দেওয়া, হ্যাঁ এটা এঁকে নাও। সরল দোলকটা যখন যে কোনো একপাশে টেনে এঁকে ছেড়ে দেওয়া হবে তখন এটা উল্লম্ব তলে দুলবে। আচ্ছা, তোমাদের 9-এ কি সরল দোলকের পরীক্ষা ছিল কিনা তোমাদের মনে হয় করাইনি, তবে ইন্টারে সরল দোলকের পরীক্ষা আছে, মানে প্র্যাকটিক্যাল আছে। তো তোমরা তো আজ পর্যন্ত কলেজে তো জীবনে যেতে পারোনি, কাজেই প্র্যাকটিক্যাল করার তো প্রশ্নই ওঠে না। তো স্যার আমাদের হ্যাঁ বলো, কলেজে বলছে প্র্যাকটিক্যাল ক্লাস হবে। প্র্যাকটিক্যাল ক্লাস হবে কিভাবে? হ্যাঁ, অনলাইনে। মানে অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাস কিভাবে করবো? হ্যাঁ, গুগল মিটে, আল্লাহই জানে। তুমি যন্ত্রপাতি তো ঠিক আমাদের রুটিন দিয়ে দিছে। হ্যাঁ, এর থেকে কিন্তু ইউটিউবে ভিডিও দেখা ভালো। তুমি তো যন্ত্রপাতি জীবনে মানে টাচও করে দেখতে পারবে না, তো লাভটা কি হবে? প্র্যাকটিক্যাল স্যার করার মূল আমাদের উদ্দেশ্য, এতদিন ফেসবুক লাইভে ক্লাস হয়েছে, এখন বলছে গুগল মিটে ক্লাস করাবে। এই যে এই হ্যাঁ। 1 তারিখে করানোর কথা ছিল, আমাদের একটা টিচার মারা গেছে বলে দুদিন ও বন্ধ আচ্ছা। ছিল। এখন কালকে থেকে ক্লাস শুরু হবে। এখন আমাদের তোমরা দেখতে পাচ্ছ এর সরল দোলকটার কিন্তু এই বব উপরে নিচে, মানে উল্লম্ব তলে এদের দোলন হচ্ছে। উপরে উঠছে, উপর থেকে নিচে নামছে, বা নিচ থেকে উপরে উঠছে, তার মানে এদের সরণটা উল্লম্ব তলে হচ্ছে। এই জন্যই বলা হয়েছে যে যে কোনো একটা উল্লম্ব তলে যদি স্বাধীনভাবে দুলতে পারে। আচ্ছা, এইবার একটু খেয়াল করো, এখানে যে আমি কার্যকরী দৈর্ঘ্যটা সেটা একটু চিত্র আঁকায় দেখা দিচ্ছি কতটুকু কার্যকরী দৈর্ঘ্য। তোমরা আরেকটা চিত্র আঁকো এটার নিচে। এই যে সুতার যে ঝুলন বিন্দু, ধরো এটা ও, এই সুতার ঝুলন বিন্দু থেকে ববের ব্যাসার্ধ, ববের কেন্দ্র পর্যন্ত, এটা হলো ববের ব্যাসার্ধ, ধরে নাও আর, এটা হলো ববের ব্যাসার্ধ। আর এই যে ববকে যেই বিন্দুতে সুতা ধরে রাখছে সেই পর্যন্ত হলো সুতার দৈর্ঘ্য, মানে এখান থেকে এই পর্যন্ত হলো সুতার দৈর্ঘ্য। এটাকে ছোট হাতের এল লেখে। আর এই দুইটা মিলে
কার্যকরী দৈর্ঘ্য, ছোট হাতের এল প্লাস আর, কার্যকরী দৈর্ঘ্য বা কার্যকর দৈর্ঘ্য বলতে পারো। আর ববের একটা ওজন আছে, ববের ভর যদি এম হয় তাহলে ববের ওজন এম জি। ঠিক আছে, তাহলে এই হলো একটা সরল দোলকের সম্পূর্ণ অংশ। এখন এই সরল দোলকের ক্ষেত্রে আমাদের, আচ্ছা একটু 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। আচ্ছা, কোনোটা না বুঝলে আমাকে বলতে পারো। আচ্ছা, তাহলে এই সরল দোলকের ক্ষেত্রে আমাদের শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করতে হবে। আচ্ছা, কিভাবে খেয়াল করো। স্যার এল ইন্টু আর, তারপর নিচে কি লিখছেন এটা দৈর্ঘ্যের আগে? কার্যকর দৈর্ঘ্য এল ইন্টু আর না, কিন্তু এল প্লাস আর, কার্যকর দৈর্ঘ্য। তাহলে শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ। এখন তোমাদের বুঝতে হবে সরল দোলকের ক্ষেত্রে কোথায় কি ঘটে। সরল দোলকটাও একটা পড়ন্ত বস্তুর মতো, কেননা তুমি যেহেতু একে আটকায় ধরে রাখছো না, এ ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে দুলতে পারছে, এটাও একটা পড়ন্ত বস্তুর মতো আচরণ করে। ধরো সরল দোলককে তুমি আহ এই অবস্থান থেকে টেনে ছেড়ে দিলে, ধরো আমি 3টা নাম দিলাম, 3টা অবস্থান দেখালাম, দেখো এটার নাম দিয়ে দিলাম ও, এটা এ অবস্থান, এটা বি অবস্থান, এটা সি অবস্থান। মানে সরল দোলককে এ অবস্থান পর্যন্ত টেনে নিয়ে গেলে, নিয়ে ওখান থেকে টেনে ছেড়ে দিল, তাহলে এ থেকে সে বিতে আসলো, বি থেকে আবার সিতে আসবে, এসে আবার বামে যাবে। তো যে কোনো এক পাশের ক্ষেত্রেই নিত্যতা সূত্র 3টা বিন্দুতে দেখালেই হবে। আমি যে এ অবস্থানে, মানে এখান থেকে ধরো এ বিন্দুতে আমি টেনে নিয়ে গেছি, সরল দোলক এখানে ঝুলানো, এ বিন্দুতে আমি টেনে নিয়ে গেছি, এখান থেকে এখানে টেনে নিয়ে গেলাম, নিয়ে এটাকে ছেড়ে দিলাম এ বিন্দুতে, তাহলে এভাবে এভাবে দুলবে। সবাই কি বুঝছো? মানে এভাবে একবার ডানে যাবে, একবার বামে যাবে, এভাবে দুলতে থাকবে। হ্যাঁ, একটা টাইমে বাতাসের যেহেতু বাধা আছে, একটা টাইমে বাতাসের বাধার কারণে এর বেগ কমতে কমতে আবার পূর্বের অবস্থায় ফেরত চলে আসে। আচ্ছা, তো সরল দোলকের যেটা স্বাভাবিক অবস্থান, এটাকে কিন্তু সরল দোলকের সাম্যাবস্থান, এটা একটু মনে রাখবে। মানে সরল দোলক এই যে নর্মালি কোনো দিকে টেনে না দিয়ে ছেড়ে দিলে বা টান না দিলে সে স্বাভাবিক অবস্থায় যেভাবে থাকে বা যেই অবস্থানে থাকে, এটাকে তার সাম্যাবস্থান বলে। তার মানে এই যে আমি তৃতীয় চিত্রে যেই অবস্থাটা আঁকিয়েছি, এটা হলো সরল দোলকের সাম্যাবস্থান। ঠিক আছে, মানে ও, এখানে ধরো নাম দিলাম সি, এই ওসি হলো সরল দোলকের সাম্যাবস্থান। এই যে ওসি হলো সরল দোলকের সাম্যাবস্থান, তোমরা চাইলে লিখে নিতে পারো, ওসি সরল দোলকের সাম্যাবস্থান। স্বাভাবিক অবস্থাটাকেই সাম্যাবস্থা বলে, সাম্যাবস্থান বা মধ্যাবস্থানও বলে অনেক, যেহেতু উভয় পাশের একদম মাঝখানে এটা থাকে। আচ্ছা, তো এখন সি বিন্দুতে কিন্তু, মানে সি বিন্দুটাকে তোমরা
মূল বিন্দুর মতো চিন্তা করো। মানে সি বিন্দুতে কোনো উচ্চতা নেই, সি বিন্দুর কোনো, মানে এটা হলো ভূমি, সি বিন্দুটাকে তুমি ভূমি ধরো। মানে সি বিন্দুতে ববের যে কেন্দ্র, যেহেতু সকল দৈর্ঘ্যগুলা ববের কেন্দ্র থেকে হিসাব করা হয়, তাহলে সি বিন্দুতে যে ববের কেন্দ্র, এই কেন্দ্রটাকে তুমি মূল বিন্দু ধরে নাও। মানে এখানে অনুভূমিক এবং উল্লম্ব কোনো বরাবরই কোনো সরণ হয়নি, মানে এইটাই হলো আমার 0 পয়েন্ট, এটাই ভূমি। মানে সাম্যাবস্থানটাকেই তুমি ভূমির মতো চিন্তা করো, যে এটাই আমার ভূমি, এত দূর দেওয়ার দরকার নেই, এটাই ধরে নাও ভূমি। মানে যেহেতু সরল দোলক যখন আবার তোমার পূর্বের অবস্থায় ফেরত আসবে, আসলে কোনোদিনই সে ও এ অবস্থানে ফেরত চলে, মানে ও এ অবস্থানে এসে সে স্থির হবে না, বা ও বি অবস্থানে এসে স্থির হবে না, বরং ওসি অবস্থানে এসে স্থির হবে। তাই ওইটাকেই সরল দোলকের সাম্যাবস্থান বা মধ্যাবস্থান ধরে, এবং ওই বিন্দুতে এবং ওই অবস্থানে ববের যে কেন্দ্র, সেটাকেই তুমি 0 বিন্দু বা মূল বিন্দু ধরে নিতে পারো। তার মানে এই ওসি অবস্থানে ববের যে কেন্দ্র, সেই কেন্দ্রের কোনো উচ্চতা নেই, সেই কেন্দ্রের কোনো অনুভূমিক বরাবর সরণ নেই। এটুকু কি সবাই বুঝছো? বলো তো। আমি বুঝি না, আবার একটু বলবেন? মানে তুমি যদি সরল দোলককে কোনো এক পাশে টেনে ছেড়েও দাও, মানে ধরো এ বিন্দু থেকে এ বিন্দুতে আনলে, এনে টেনে ছেড়ে দিলে, তাহলে এ কি এ বিন্দু থেকে বামে যে আবার ডানে এসে এ বিন্দুতে পৌঁছাবে, আবার বামে যাবে, আবার ডানে আসবে, কিন্তু কোনো সময় কি এ বিন্দুতে এসে সে স্থির হয়ে যাবে? মানে ও এ অবস্থানটা কি তার শেষ অবস্থান কখনো হবে, নাকি একটা টাইমে সে এই মাঝখানে ফেরত আসবে? মানে ও এ অবস্থানে কি সে পার্মানেন্টলি থাকতে পারবে কখনো, বলো? বা ও বি অবস্থানে থাকতে পারবে, নাকি এই মাঝখানে এসে সে স্থির অবস্থায় একদম স্থায়ী ভাবে থাকতে পারবে? বলো। মাঝখানে। অবশ্যই মাঝখানে। না কোনোদিনই সে তোমার ওই ও এ বা ও বি কোনো অবস্থানে এসে সে তোমার স্থায়ী ভাবে অবস্থান করতে পারবে না, কিছু সময়ের জন্য অবস্থান করতে পারবে। তাহলে এই ওসি অবস্থানটাই হলো তার সাম্যাবস্থান। তাহলে এটাই তার সাম্যাবস্থানে থাকা অবস্থায় তার যে আহ, আহ, ববের যে কেন্দ্র, এটাকেই তুমি সর্বনিম্ন বিন্দু ধরতে পারবে। তার মানে এটাই হলো তোমার সরল দোলকের ক্ষেত্রে ভূমির অবস্থিত বিন্দু, বা এই তোমার ওসি অবস্থানে ববের কেন্দ্র দিয়ে যদি তুমি একটা রেখা টানো, এটাকেই তুমি বলতে পারবা এটাই হলো অনুভূমি বা ভূমি। আমার কথা কি বুঝছো? কেননা এর থেকে নিচে আসে নামতে পারবে না, এটাই তার লোয়েস্ট পয়েন্ট। বুঝছো সাকিব? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে সি বিন্দু থেকে যখন বি বিন্দুতে আসে, আচ্ছা সি বিন্দুর সাপেক্ষে যখন, আচ্ছা সি বিন্দুর নিচে কি সরল দোলক আর যেতে পারবে সেইটা বলো। সি এর থেকে আর নিচে নামা সম্ভব? যেহেতু এটাই মধ্যাবস্থান বা সাম্যাবস্থান, এর নিচে কি সরল দোলক না। আর যেতে পারবে? পারবে না। তাহলে যেহেতু যেতে পারবে না, তার মানে সি হলো ওই সরল দোলকের ক্ষেত্রে ভূমি। মানে সি বিন্দু বরাবর যদি তুমি একটা ভূমির সমান্তরাল রেখা টানো, তাহলে ওইটাই হলো ওই সরল দোলকের ক্ষেত্রে ভূমি হিসেবে কাজ করবে। বুঝছো? হুম। তাহলে সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উচ্চতা কত, সেটা একটু বের করে নিতে পারো। ধরো সি বিন্দুর সাপেক্ষে, এখানে ডটেড লাইন দিয়েছি ভেতরে, সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উচ্চতা বের করতে গেলে এ থেকে এই ওসি রেখার উপর লম্ব টানতে হবে। ধরো আমি লম্ব টানলাম, এ বিন্দু থেকে আমি ওসি রেখার উপর লম্ব টানলাম, লম্বটা হলো এ এন, এ এম। আবার বি বিন্দুর উচ্চতা এই সি বিন্দুর সাপেক্ষে কত, সেটা বের করার জন্য আমি বি বিন্দু থেকে একটা লম্ব টানলাম, ধরো সেটা বিএন। তাহলে আমাকে কি বলতে পারবা এ বিন্দুর উচ্চতা কত?
সি বিন্দুতে সি এম কত? সি এম এম। হ্যাঁ, সি বিন্দুকেই যেহেতু আমি ভূমি ধরে নিয়েছি, তাহলে সি বিন্দুর উচ্চতা হলো 0, তাহলে সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উচ্চতা হলো সিএম। সি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উচ্চতা কত? সি এন সিএন। সবাই কি আসলে বুঝছো? বলো তো, না বুঝলে জি আগেই স্যার। বলো। হ্যাঁ, না বুঝলে আগেই বলো কিন্তু। সি বিন্দু যেহেতু সরল দোলকের সাম্যাবস্থানের সর্বনিম্ন বিন্দু, এটাই যেহেতু সর্বনিম্ন বিন্দু সরল দোলকের ক্ষেত্রে, তাহলে এর নিচে যেহেতু সে নামতে পারবে না, তাহলে এটাকেই আমি ভূমি ধরে, মানে এর সমান্তরাল বা এই বিন্দুর মধ্য দিয়ে কোনো রেখা টানলে সেই রেখাকে আমি ভূমি ধরে নিতে পারবো। তার মানে সি বিন্দুই হলো সরল দোলকের ক্ষেত্রে ভূমির উপরস্থ একটা বিন্দু। তাহলে সি বিন্দুর সাপেক্ষে তুমি যেখানেই থাকো না কেন, সেইখানেই সরল দোলকের একটা উচ্চতা আছে। তাহলে সি বিন্দু থেকে এ বিন্দুর উচ্চতা হলো সিএম, সি বিন্দু থেকে বি বিন্দুর উচ্চতা হলো সিএম। উল্লম্ব উচ্চতা, কারণ উল্লম্ব বরাবর সরণ হচ্ছে, উপরে উঠছে আবার নিচে নামছে, বামে গেলেও উপরে উঠবে আবার নিচে নামবে। আচ্ছা, ভালো। তো আমি ধরে নিলাম সরল দোলকের ভর, কি বলছি, সরল দোলকের ববের ভর আমি ধরে নিলাম এম। তাহলে সুতরাং ববের ওজন mg। তাহলে mg কিন্তু এখানেও ক্রিয়া করছে। তোমাদের যদি চিত্রে দেখানোর জায়গা না থাকে দিও না, এখানেও লম্ব বরাবর নিচের দিকে যা কাজ করছে, এখানেও একদম লম্ব বরাবর নিচের দিকে কাজ করছে। আচ্ছা, এখন আমাকে বলো, সরল দোলকটাকে কিন্তু আমি এ বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত টেনে নিয়ে সেখান থেকে ছেড়ে দিয়েছি। সরল দোলকটিকে এ বিন্দু থেকে, মানে আমি কিন্তু এ বিন্দু পর্যন্ত টেনে নিয়ে গেছি, নিয়ে সেখান থেকে ছেড়ে দিয়েছে, তার মানে এই বিন্দুতে তার কোনো বেগ ছিল না। এ বিন্দু থেকে স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়ার পর তা যথাক্রমে বি ও সি বিন্দুতে পৌঁছায়। তারপরে আমি কি করেছি, এ এম লম্ব ওসি ও বিএন লম্ব ওসি আঁকায় নিয়েছে। এইবার এ বিন্দুতে এই সরল দোলকটার এ বিন্দুতে ববের কি কি শক্তি আছে? শুধু বিভব শক্তি আছে। হ্যাঁ, যেহেতু এ বিন্দুতে ববটা স্থির অবস্থায় ছিল, তাহলে এ বিন্দুতে কিন্তু মানে এখানে এরপরে পরন্ত বস্তুর মতো কাজ আর কি সম্পূর্ণ। জাস্ট আমি হাইট গুলার কোনো বিন্দু থেকে প্রতীক ছেড়ে দেওয়া ধরে হয়েছে, নেইনি। বুঝিনি, বলো। এই বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই বিন্দুতে টেনে নিয়ে যে ছেড়ে দেওয়া হয়েছে। মানে ববটাকে তো, সরল দোলকটাকে তো মাঝখানে থেকে আর তো টেনে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। মানে এ যখন ওসি অবস্থানে আছে, সাম্যাবস্থানে আছে, তখন তো স্থির। এখন একে যদি আমার দোলাতে হয়, তাহলে যে কোনো একটা পাশে টেনে নিয়ে তারপরে ছেড়ে দিতে হবে। তাহলে আমি সেই কাজটাই করেছি, এই বিন্দুতে নিয়ে গেছি, নিয়ে যে সেখান থেকে স্থির অবস্থান থেকে
ছেড়ে দিয়েছে, সেই বিন্দুতে নিয়ে যাওয়ার পর স্থির অবস্থান থেকে ছেড়ে দিয়েছে, তারপরে সে যথাক্রমে বি আর সি তে পৌঁছেছে। তাহলে সিটা হলো সর্বনিম্ন বিন্দু। আচ্ছা, তাহলে এখন এই বিন্দুতে শুধুমাত্র আছে বিভব শক্তি, কারণ এই বিন্দুতে সে স্থির ছিল। আবার সি বিন্দুতে যেহেতু সে সর্বনিম্ন বিন্দু হিসেবে কাজ করছে সি বিন্দুটা, তাহলে ভূমিতে পড়ার পূর্ব মুহূর্ত বা ভূমিতে অবস্থিত বিন্দু যেহেতু, তাহলে ওই বিন্দুতে তার কোনো উচ্চতা নেই। তার মানে সি বিন্দুতে তার সমস্ত শক্তি হলো গতিশক্তি। আর বি বিন্দু যেহেতু এই এ আর সি এর মাঝামাঝি একটা জায়গায়, তাহলে বি বিন্দুতে তার গতিশক্তি বিভব শক্তি উভয়ই আছে। তাহলে প্রথমে এ বিন্দুতে হিসাব করি। এ বিন্দুতে কোনো ইকে নেই, ইকে সমান হাফ এম গুণ 0² বেগ নেই যেহেতু 0। ও ইপি সমান কত বলতে পারো? বল গুণ সরণ। তাহলে সি থেকে এ বিন্দুর সরণ কত, সেটাকে বল মানে হলো ওজন দিয়ে গুণ দিতে হবে। এমজি এমসি এমজি ইন্টু এনসি, এমসি 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 এম থেকে সি পর্যন্ত। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, মানে এমজি বলের দিক কোন দিকে? লম্ব বরাবর নিচে, মানে উল্লম্ব বরাবর এমজি বলের দিক। তাহলে এমজির সরণ বের করতে গেলে কিন্তু ওই উল্লম্ব বরাবরই সরণ বের করতে হবে। এমজি এর দিকটা খেয়াল করো, লম্ব বরাবর নিচের দিকে, মানে উল্লম্ব তল বরাবর। তাহলে এমজি এর সরণও ওই উল্লম্ব তল বরাবর যা হয় সেটা নিতে হবে। তুমি বলতে পারো না যে সি থেকে এই বিন্দুতে যাওয়ার ফলে তার তো একটা অনুভূমিক সরণও হয়েছে, সেটা নিয়ে কিন্তু আমার কোনো লাভ নেই। এই যে এ এম পরিমাণ অনুভূমিক সরণও হয়েছে, সি থেকে এই বিন্দুতে যাওয়ার ফলে এ এম পরিমাণ তার অনুভূমিক সরণও হয়েছে, কিন্তু আমার অনুভূমিক সরণ বরাবর তো আর বলটা নেই, এমজি নেই। তাহলে অনুভূমিক সরণ নিয়ে আমার কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে, সবাই কি আমার কথা বুঝছো? বলো তো, মানে এই বলের সরণ হয়েছে কতটুকু? এমজি বলের সরণ হয়েছে সিএম পরিমাণ। ঠিক আছে, এমজি গুণ সিএম। আমি চ্যাপ্টারের শুরু থেকেই বলে আসছি, তুমি যে বল গুণ সরণ নিবা, সেই সরণটা বলের দিকে হতে হবে বা বলটা সরণের দিকে হতে হবে। সিএম হলো উল্লম্ব সরণ। তাহলে ই টোটাল কত? ইকে প্লাস ইপি, তার মানে এমজি গুণ সিএম। আচ্ছা, এবার প্রত্যেকটা ক্ষেত্রেই এমজি গুণ সিএম আসতে হবে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে। এবার সি বিন্দুতে হিসাব করি। আচ্ছা, সি বিন্দুতে আমি দেখতে পাচ্ছি কোনো উচ্চতা নেই, মানে স্যার, হ্যাঁ বলো। সরণের দিক তো সি এ বরাবর না, যেহেতু এইদিকে আগে তো না না না, সি এ বরাবর সি টেনে এ তো তারপর তির্যক। ছাড়া হয়েছে না? না না, সি এ তো তির্যক, তির্যক ধরলেই তার দুইটা উপাংশ হবে, একটা অনুভূমিক একটা উল্লম্ব। আমার কথা বুঝছো? সি এ হ্যাঁ। বরাবর সরণ নিয়ে তো আমি কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, সেজন্য তার উপাংশ দুইটা, একটা উল্লম্ব একটা অনুভূমিক। তো অনুভূমিক বরাবর যেহেতু এমজি নেই, তাহলে অনুভূমিক সরণের সাথে এমজি গুণ করে কোনো লাভ নেই, ওই বরাবর কোনো বল নেই। মানে এমজি বলের উপাংশ আছে কিন্তু এমজি বল সরাসরি নেই, কিন্তু এমজি বলের সরাসরি দিকে বা এমজি বলের দিক বরাবর সরাসরি সরণ কত আমি দেখতে পাচ্ছি সিএম। বুঝছো? জি। আচ্ছা, তো সি বিন্দুতে, যেহেতু সি হলো ভূমিতে অবস্থিত বিন্দু সরল দোলকের ক্ষেত্রে, তাহলে সি বিন্দুতে তার কোনো উচ্চতা নেই। তাহলে সি বিন্দুতে ইপি হলো 0। সি বিন্দুতে ইপি হলো এমজি গুণ 0, তার মানে 0। আর ইকে কত? ইকে হলো হাফ এম ভি স্কোয়ার,
ভি স্কোয়ার বের করতে হবে সূত্র দিয়ে, পড়ন্ত বস্তুর সূত্র, ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ স্কোয়ার প্লাস 2gh। তুমি কিন্তু আগেই ধরে নিলে সরল দোলক মানেই ঘর্ষণবিহীন, তার মানে এখানে আর কোনো বাধা নেই, বাতাসের বাধা টাধা কিছু নেই, তার মানে এ মুক্ত ভাবেই পড়ছে। তার মানে তোমার এ থেকে সি বিন্দুতে আসার সময় সে পরন্ত বস্তুর মতোই আচরণ করবে। তখন কি এইচটা কি সিএম হবে না? হ্যাঁ, এইচটা সিএম হবে, কেননা এ থেকে সি বিন্দু এই দুইটার মধ্যকার উল্লম্ব সরণ হলো সিএম। ঠিক আছে, তার মানে হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2g, একবারে সিএম লিখে দিলে কি বুঝবা বলো তো, নাকি এইটাকে লিখবো বলো? আমি কি এখানে 2gh লিখে তারপরে সিএম লিখবো? আচ্ছা লিখে 2gh, তো খেয়াল করো কইছিলাম, হ্যাঁ ইউ স্কোয়ার প্লাস 2gh, এই জায়গায় একটু করে নেই, হাফ এম ইউ স্কোয়ার মানে হলো 0, আর 2gh মানে হলো, দেখো এ থেকে সি পর্যন্ত উল্লম্ব সরণ কত? সিএম। এ থেকে সি পর্যন্ত উল্লম্ব সরণ কত? সিএম। তাহলে এইচ এর মান হলো সিএম, যেহেতু উল্লম্ব সরণ এইচ সমান সিএম, তার মানে হাফ আর 2 কাটা, এম জি গুণ সিএম, তার মানে ই টোটাল ইকে প্লাস ইপি এম জি গুণ সিএম। কেউ না বুঝলে কিন্তু আগেই বলো আমাকে, আমি আবার বলে দিচ্ছি, কেউ না বুঝলে বলো। আমি কিন্তু বারবার উল্লম্ব সরণ নিচ্ছি কেন সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। উল্লম্ব সরণ এই কারণেই নিচ্ছি কারণ এমজি ওজনটা লম্ব বরাবর নিচের দিকে ক্রিয়াশীল, তাহলে এমজি ওজনের কতটুকু সরণ হচ্ছে সেটা বের করতে গেলে লম্ব বরাবর যে সরণটা হচ্ছে সেটাই আমাকে কাউন্ট করতে হবে। অনুভূমিক সরণ বরাবর কিন্তু এমজি ওজন ক্রিয়াশীল না, এমজি এর কোনো একটা উপাংশ ক্রিয়াশীল, কিন্তু এমজি ওজন ক্রিয়াশীল না। তাহলে এমজি ওজনটাকে যেহেতু মানে বলকে যেহেতু আমি শুধু এমজি সরাসরি ধরে নিচ্ছি, তাহলে এমজি ওজনের সরণ বের করতে গেলে এমজি বরাবর বা এমজি এর সমান্তরাল বরাবর যে সরণ হচ্ছে, অর্থাৎ লম্ব বরাবর যে সরণ হচ্ছে সেটা কাউন্ট করতে হবে। ঠিক আছে, এবার বি বিন্দুতে আসা যাক। বি বিন্দুতে আবার দুইটাই আছে। আচ্ছা বলো তো, সি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উচ্চতা কত? সি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উচ্চতা, সি এর সাপেক্ষে বি। স্যার সিএন। সিএন, সি থেকে এন পর্যন্ত, এই যে লম্ব টেনেছি, তাহলে ভূমি থেকে যত উচ্চতায় থাকে সেটা হলো বিভব শক্তি, তার মানে এম জি গুণ সিএন, যেহেতু সি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উচ্চতা সিএন। আচ্ছা এবার ই কে কতটুকুর জন্য হয়েছে? ই কে হলো সে যে বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে পতন বিন্দু, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত আসতে তার যে বেগ অর্জন হয়েছে, তার মানে হাফ এম ভি স্কোয়ার, তার মানে হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2gh, এম তো শূন্য, জাস্ট এইচটা আমাকে বের করে নিতে হবে। এম বলছে, ইউ শূন্য, হ্যাঁ ইউ শূন্য ঠিকই বলেছে, তাহলে ইউ শূন্য আমাকে এইচ বের করে নিতে হবে। বলো তো এই এইচটা কত? এ থেকে বিতে আসার ফলে উল্লম্ব সরণ কত? কই বলো না তো কেউ। স্যার সিএন। সিএন, এ থেকে বি, এ থেকে বি, এ বি। ও আচ্ছা, এম এন।
এম এন, এ বিন্দুর হলো ওসি এর উপর লম্বের পাদবিন্দু এম, বি বিন্দুর থেকে বিএন, তাহলে এ থেকে এম টেনেছি, বি থেকে বিএন টেনেছি, তাহলে উল্লম্ব সরণ হচ্ছে এম এন। যেহেতু এ থেকে বি বিন্দুতে উল্লম্ব সরণ এম এন, উল্লম্ব সরণ এইচ সমান এম এন। এত কিছু কিন্তু লেখা লাগবে না, আমি জাস্ট এই যে সাইড নোট কিছুই লিখতে হবে না। আমি তোমরা যাতে পরে দেখে বুঝতে পারো তাই লেখাছে। তাহলে হাফ টু কাটা এম জি গুণ এম এন, তাহলে ই টোটাল ইকে প্লাস ইপি, এম জি গুণ এম এন, এম জি গুণ সিএন, এম জি কমন নেই, এম এন প্লাস সিএন। চিত্র দেখো, সিএন এর সাথে এম এন যোগ করলে সিএমই আসে। তার মানে সরল দোলক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। সবাই কি বুঝছো? এটা কিন্তু আসে, কিন্তু মানে তুমি পরীক্ষার সময় এইভাবেই করবা। মানে হাইট যদি দেওয়া থাকে তাহলে আর এক কথা, তুমি টোটাল যদি এ বিন্দুর হাইট, বি বিন্দুর হাইট এগুলো যদি দেওয়া থাকে সি বিন্দুর সাপেক্ষে, তাহলে সেগুলো ইউজ করেই করবা। আর দেওয়া যদি না থাকে তাহলে এভাবে ধরেই করতে হবে। এটাই 4 মার্কে আসে। গতে একরকম, মানে কোনো এ বিন্দুতে বেগ বা বি বিন্দুতে বেগ কিছু একটা বের, মানে বি বিন্দুতে বেগ বা সি বিন্দুতে বেগ কিছু একটা বের করতে বলে। আর ঘতে যে দেখা যায় যে এই সরল দোলকটা নিত্যতা সূত্র মেনে চলেছে কিনা এটা প্রমাণ। যদি তোমার ওই চিত্রের মধ্যে আঁকা থাকে এই এম এর সিএম কত, সিএন কত বা এ এম কত, আর কার্যকরী দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে তো ও এম বের করা যায়। এসব যদি দেওয়া থাকে তাহলে এক কথা, না দেওয়া থাকলে তুমি আমি যেভাবে ধরে করেছে ভাই। সবাই কি বুঝছো বলো তো? তার মানে আমি লিখে দিতে পারি, সুতরাং সরল দোলক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তো একটা প্রশ্ন এরকম আসতে পারে, এটা 2 মার্কের প্রশ্ন, তোমাদের বইয়ে অ্যান্সার আছে, তারপরেও আমি একটু প্রশ্নটার ব্যাখ্যা লিখি। মানে ব্যাখ্যা লিখবো না, তোমাদের যা জিজ্ঞেস করি যে বিভব শক্তি ঋণাত্মক হতে পারে কিনা। বলো দেখি, সম্ভব নাকি সম্ভব না? সম্ভব না মনে হয়। না, সম্ভব। বিভব শক্তি বা স্থিতি শক্তি ঋণাত্মক হতে পারে কিনা, আচ্ছা কিভাবে সম্ভব সেটা আমি একটু বলে দেই। তোমাদের বইয়ে ব্যাখ্যা লেখা আছে, আমি ব্যাখ্যা লিখছি না, ইসহাক স্যারের বই ব্যাখ্যা লেখা আছে, তোমরা একটু দেখে নিও। কিন্তু আমি জাস্ট উদাহরণ হিসেবে মানে একটু দেখাই দিচ্ছি। ধরো এটা হলো ভূমি, এটা হলো আমার ভূমি, এটা ভূমির মধ্যে একটা গর্ত, আর এটা হলো যে কোনো একটা উচ্চতা। তাহলে তুমি যদি একটা বস্তুকে ভূমির উপর রাখো, এম ভরের একটা বস্তুকে, আর একটা বস্তুকে যদি তুমি এই উচ্চতার উপর রাখো, আর একটা বস্তুকে যদি এই গর্তের মধ্যে রাখো, এখন তুমি কোন ক্ষেত্রে এর বিভব শক্তি বা স্থিতি শক্তি কত বলবা? আচ্ছা, যেমন ধরো ভূমির সাপেক্ষে গর্তের গভীরতা H1, আর ভূমির সাপেক্ষে এই ধরো এটা একটা বিল্ডিং,
এর উচ্চতা h2, আর ভূমির তো উচ্চতা তুমি ধরবা 0। তাহলে আমাকে বলো, ভূমিতে থাকা অবস্থায় এই বস্তুর কোনো বিভব শক্তি বা স্থির শক্তি নেই, বিভব শক্তি মানে অভিকর্ষজ বিভব শক্তি নেই। কিন্তু যখন এই তোমার বিল্ডিং এর উপরে আছে, দালানের উপরে আছে, তখন কি বলবো? মানে তুমি ভূমির সাপেক্ষে দালানের উচ্চতাকে, এই দালানের উচ্চতাকে মানে h2 কে পজিটিভ ধরবা নাকি নেগেটিভ ধরবা? আমরা কিন্তু সাধারণত উপরের দিকে পজিটিভ ধরি। এখন তোমার দুটোই অপশন আছে। তুমি উপরে পজিটিভ ধরলে তাহলে নিচেকে কোনোভাবেই পজিটিভ ধরা যাবে না, ভূমি যেহেতু শূন্য, তাহলে ভূমির সাপেক্ষে উপরে পজিটিভ ধরলে নিচে নেগেটিভ ধরতে হবে। আবার ভূমির সাপেক্ষে যদি নিচেরটা পজিটিভ ধরো, গর্তের গভীরতা যদি পজিটিভ ধরো, তাহলে দালানের উচ্চতাকে নেগেটিভ ধরতে হবে, যে কোনো একটা। আমার কথা কি বুঝছো? বলো তো। তার মানে গর্তের গভীরতায় ইপি হবে দেখো -mgh1, আর এই দালানের উচ্চতায় ইপি হবে দেখো mgh2। তার মানে বিভব শক্তি ঋণাত্মক হতে পারে এই উচ্চতার কারণে। কেন? উচ্চতা যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে ভূমিকে যেহেতু আমরা 0 ধরি, তাহলে ভূমির সাপেক্ষে কিন্তু তোমার উপরে আর নিচে, মানে গভীরে, মাটির গভীরে আর ভূমির থেকে উচ্চতর স্থানে তোমার সরণের চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে যেহেতু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তার মানে পজিটিভ নেগেটিভ উভয়টাই থাকবে, তাই বিভব শক্তি ঋণাত্মক হওয়া সম্ভব হবে। আচ্ছা, আমি কিছু রেকর্ড দিয়েছি, দাঁড়াও। রেকর্ড দিতেই ভুল। আচ্ছা, এই তো কেউ একজন গ্রুপে কিন্তু দিয়ে দিও এই লেকচারটা। দাঁড়াও, এখন থেকেই করি। আচ্ছা, এই যে সরল দোলক যতটুকু পড়ালাম, এটা কেউ একজন ছবি তুলে দিয়ে দিও গ্রুপে অবশ্যই। আচ্ছা, তুমি তো ইয়েতে নেই, ওরা কেউ একজন দেবে, তাহলে দিয়ে দিও। সাকিব, মালিহা, অনিন্দ, যে কেউ একজন দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা কি বুঝছো? বলো তো, সবাই কি বুঝছো? কেউ না বুঝলে বলো। তার মানে বিভব শক্তি ঋণাত্মক হতে পারে। আরেকটা একটু বলবেন? আচ্ছা, ভূমির উচ্চতা আমরা 0 ধরি, মানে ভূমিতে অবস্থিত কোনো বিন্দুর কোনো উচ্চতা নেই। তাহলে ভূমির সাপেক্ষে গর্ত যেহেতু তার নিচে, তাহলে সেটার গভীরতাকে তুমি নেগেটিভ সরণ হিসেবে ধরবা। আর ভূমির সাপেক্ষে যেহেতু দালানের উচ্চতা উপরে, তাহলে সেটার উচ্চতাকে তুমি পজিটিভ সরণ হিসেবে ধরবা। তাহলে কোনো এম ভরের বস্তুকে যদি তুমি দালানের উপরে নিয়ে যাও, তাহলে তার সরণ যেহেতু পজিটিভ, তাহলে বিভব শক্তি পজিটিভ। এম ভরের বস্তুকে যদি তুমি গর্তের ভেতরে নিয়ে যাও, বা খুনির গভীরে নিয়ে যাও, বা কুয়ার ভিতরে নিয়ে যাও, তাহলে তার সরণ যেহেতু নেগেটিভ, তাহলে বিভব শক্তি নেগেটিভ বা ঋণাত্মক। বুঝছো? জি হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা যে কয়টা বস্তুর জন্য শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করা দরকার ছিল আমরা করেছি। এখন আমরা লাস্ট টপিক যেটা, সেটা পড়বো, সেটা হলো ক্ষমতা। ঠিক আছে? ইংলিশ হলো পাওয়ার। আচ্ছা, ক্ষমতা হলো কোনো মানে কোনো বস্তু বা কোনো ব্যক্তির বা তোমার কোনো কণার একক সময়ে কাজ করার যে সামর্থ্য, বা একক সময়ে কাজ করার যে হার, সেটাকেই তার ক্ষমতা বলে। ঠিক আছে? তার মানে একক সময়ে কৃত কাজের পরিমাণই হলো ক্ষমতা। তাহলে কোনো একটি উৎসের
সেই উৎস কোনো একটা তোমার ইয়ে হতে পারে, কোনো একটা তোমার কণা হতে পারে, মানে যেই কণার শক্তি আছে, যেমন কোন একটা পরমাণু হতে পারে, সেটা কোন একটা অণু হতে পারে, সেটা একজন মানুষ হতে পারে, বা সেটা একটা যন্ত্র হতে পারে, যাই হোক, সেই জন্য উৎস হিসেবে যারই কাজ করার সামর্থ্য আছে তাকেই বোঝানো হচ্ছে। তাহলে কোন একটি উৎসের প্রতি একক সময়ে কাজ করার সামর্থ্যকেই, বা প্রতি একক সময়ে কাজ করার সামর্থ্য না লিখে কৃত কাজের পরিমাণকেই অর্থাৎ কাজ করার হারকে তার ক্ষমতা বলে। একক সময়ে কৃত কাজের পরিমাণ হলো কাজ করার হার বা কাজের হার। তাহলে কোন একটা উৎসের কাজ করার হার অর্থাৎ প্রতি একক সময়ে কৃত কাজের পরিমাণকেই তার ক্ষমতা বলা হবে। এই সংজ্ঞা তোমরা 9-10 থেকেই জানো। এখন প্রশ্ন হলো, আমরা যদি ক্ষমতা বের করতে চাই, মানে ক্ষমতার যদি আমরা একটা সূত্র বানাতে চাই, তাহলে আমাদের দুইটা প্রতীকের সাহায্যে এটার সূত্র বের করতে হবে। তাহলে ধরি টি সেকেন্ড সময় কোন উৎস, আবারও বলছি, উৎস মানে যার কাজ করার সামর্থ্য আছে সেই উৎস, মানে শক্তি প্রদান করার ক্ষমতা আছে সেই উৎস। সেটা পরমাণু হতে পারে, অণু হতে পারে, কোনো মেশিন যন্ত্র হতে পারে, যে মানে যার পক্ষে কাজ করার সামর্থ্য আছে সেই এক একটা উৎস। তাহলে টি সেকেন্ড সময় কোন উৎস দ্বারা কৃত কাজের পরিমাণ ধরে নাও ডাব্লিউ জুল। তাহলে সুতরাং 1 সেকেন্ড সময়ে ওই উৎস দ্বারা কৃত কাজের পরিমাণ W/T জুল। তাহলে আমরা এটা লিখতে পারি যে ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করা হয়, পাওয়ারের সংক্ষিপ্ত রূপ পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ক্ষমতা পি সমান W/T। তাহলে এটার মূল সূত্র, ক্ষমতার মূল সূত্র এটাই, পি সমান W/T। এখন আমি যদি ক্ষমতার একক বের করতে চাই, একক কি হবে? ক্ষমতার একক হলো W/T এর একক। সুতরাং পি এর একক কি হবে? W এর একক কি? জুল। টাইমের একক কি? সেকেন্ড। তার মানে জুল পার সেকেন্ড, যেটাকে আমরা লিখি ওয়াট।
বড় হাতের ডাব্লিউ দিয়ে লিখলে একটাই অক্ষর, ছোট হাতের যদি লিখতে চাও তাহলে কিন্তু ডাব্লিউ এ ডবল টি টোটাল লিখতে হয়। সাধারণত কেউ ছোট হাতে লেখে না, বড় হাতের ডাব্লিউ লেখে। তার মানে 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। সবাই কি বুঝছো? বলো তো দেখি। কই কেউ তো কিছু বলো না। সবাই কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন এর যদি মাত্রা বের করতে চাই, একবারে বের করে দেই এত জটিলতা না করে। পি এর মাত্রা হলো ডাব্লিউ বাই টি এর মাত্রা। তাহলে ডাব্লিউ এর মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স টু, নিচে টাইমের মাত্রা একটা টি, তার মানে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। আচ্ছা, এখন কোন উৎস যে কাজ করে, আচ্ছা এটা এখানে আসলে লিখে দেওয়া ভালো ছিল। কোন উৎস যে পরিমাণ কাজ করে সেই কাজ করার জন্য তার শক্তি ব্যয় করতে হয়। তাহলে কৃত কাজ যেহেতু তোমার অর্জিত গতিশক্তির মানে অর্জিত শক্তির সমান, বা কৃত কাজ সমান যেহেতু কোন উৎসের শক্তির পরিমাণ, তাহলে আমরা কিন্তু এখানে পি সমান ডাব্লিউ বাই টি এর পরিবর্তে ই বাই টিও লিখতে পারি, মানে শক্তি বাই সময়, কাজ বাই সময় যেমন লেখা যায়। এখানে যেমন আমি কৃত কাজ বাই সময় লিখলাম, বা শুধুই কাজ লিখতে পারো, কাজ বাই সময় যেহেতু লিখলাম, তেমনি এটাকে শক্তি বাই সময় লেখা যায়। পাশেই লিখে নাও, আমি আসলে লিখতে চেয়েছিলাম লেখা হয়নি। অথবা পি সমান ই বাই টি, অর্থাৎ শক্তি বাই সময়। যেহেতু কাজ ইকুয়ালস টু শক্তি, এর লেখার কারণ আছে। কারণ আমরা যখন ওই কাজটা কোন একটা শক্তি দিয়ে করব, গতিশক্তি বা বিভব শক্তি দিয়ে করব, বা দুইটার মিলিত ভাবে এই কাজটা করব, তখন কিন্তু ওই জায়গায় আবার কাজ না বসায় শক্তি বসাতে হবে, মানে ই বসাতে হবে। এই জন্য আগে লিখে দিলাম। সবাই কি বুঝছো? বলো তো। কাজের মানে তো আমরা যে ধরো গতিশক্তি দিয়ে কাজ করছি, তখন কিন্তু এখানে ডাব্লিউ এর পরিবর্তে গতিশক্তি হবে। বা তুমি বিভব শক্তি দ্বারা কাজ করছো, তখন ডাব্লিউ এর পরিবর্তে কিন্তু বিভব শক্তি হবে। আচ্ছা, একটা বস্তুকে তুমি ফেলে দিলে উপর থেকে, সেটা ভূমিতে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত তার গতিশক্তি বিভব শক্তি দুইটাই আছে। তার মানে ওই ভূমিতে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো বিন্দুতে তার কাজের পরিমাণ কিন্তু তার বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি, তখন কিন্তু দুই শক্তির যোগফল লিখতে হবে। ঠিক আছে? তার মানে ক্ষমতা সমান যেমন কাজ বাই সময় লেখা যায়, ক্ষমতা সমান তেমন শক্তি বাই সময় লেখা যায়। কেননা কাজ করা হয় শক্তির দ্বারা, বা কাজ করেই শক্তি অর্জন করতে হয়। ঠিক আছে? কাজ করার মাধ্যমে শক্তি অর্জিত হয়। তাহলে দুইটা পরস্পরের সমান, এই জন্য দুইটাই লেখা যাবে। এখন যদি বলা হয় যে ক্ষমতা কি স্কেলার রাশি নাকি ক্ষমতা ভেক্টর রাশি, তাহলে আমাদের একটু দেখতে হবে যে ক্ষমতার কার কার উপর নির্ভর করছে। ক্ষমতা হলো ডাব্লিউ আর টি এর উপর নির্ভর করছে। তো ডাব্লিউ কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি বলো তো। কাজ একটা স্কেলার রাশি, কাজের কোনো দিক নেই, কাজ শুধু ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, বলের দ্বারা বলের বিরুদ্ধে। আর টাইম তো স্কেলার রাশি। তাহলে ক্ষমতা যেহেতু দুইটাই স্কেলার রাশি, ক্ষমতা যেই দুইটা রাশির উপর নির্ভর করছে সেই দুইটাই যেহেতু স্কেলার রাশি, তার মানে তোমার ক্ষমতা নিজেও একটা স্কেলার রাশি। ঠিক আছে? তাহলে আবার যেহেতু
ডাব্লিউ ও টি উভয়েই স্কেলার রাশি, সুতরাং ক্ষমতা পিও স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি হলে তো দুইটা জিনিসের ডট গুণ হিসেবে এটাকে দেখানোর কথা। তাহলে দেখি পারি কিনা আমরা। এখন টি সমান ডাব্লিউ বাই টি, ডাব্লিউ কে ভাঙলে হবে এফ এস বাই টি, তার মানে এফ ইন্টু এস বাই টি, তার মানে এফ ইন্টু ভি। একটু খেয়াল করো, তোমার এফ ও কিন্তু স্কেলার ভেক্টর রাশি, ভি ও কিন্তু ভেক্টর রাশি, যেহেতু ভি সমান এস বাই টি। আচ্ছা, বেগও স্কেলার রাশি, তোমার বলও কিন্তু স্কেলার রাশি। তাহলে দুইটা স্কেলার বলছি, বলও ভেক্টর রাশি, বেগও ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশি গুণ করে যেহেতু আমি ক্ষমতা পাচ্ছি, কিন্তু ক্ষমতা যেহেতু স্কেলার রাশি, তার মানে অবশ্যই ক্ষমতা এই এফ এবং ভি এর ডট গুণের সমান। তার মানে আমি যদি এটার ভেক্টর রূপ দেখাতে চাই, যেহেতু এফ ও ভি উভয়ই ভেক্টর রাশি, কিন্তু পি স্কেলার রাশি, তার মানে পি সমান অ্যাকচুয়ালি এফ ডট ভি। ঠিক আছে, সবাই কি বুঝছো বলো তো? বুঝছো সবাই? আচ্ছা, তাহলে তোমরা এই ক্ষমতা পর্যন্ত সবাই পড়া শেষ করবা। আর আমি আগামীকাল, আগামীকাল আমি একটু এই ক্ষমতার রিলেটেড কিছু অঙ্ক দিয়ে, আর এই কাজ রিলেটেড মানে শক্তি রিলেটেড কিছু অঙ্ক দিয়ে তারপর শেষ করে, একদম অঙ্ক বাদ দিয়ে চলে যাওয়া ঠিক হবে না। তাহলে এই জন্য কালকে আমি ফিজিক্সই পড়াই, পরশু দিন থেকে আমরা কেমিস্ট্রির সাইকেলে চলে যাব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আগামীকাল আমরা এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ করব। ঠিক আছে।